আজকে নির্ণায়ক 2B ক্লাস 12 থার্ড সেমিস্টার পার্ট 4। তো এই পার্টে আরো কিছু এই চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো ভালো মতো পড়বে। তো দেখো, প্রথম কোশ্চেনটা এই যে ডিটারমিনেন্টের মানটা তোমার বের করতে বলছে। এই যে ডিটারমিনেন্টের ভেতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো দেখো 1 1 1, n c1, n plus 1 c1, n plus 2 c1, n plus 1 c2, n plus 2 c2, n plus 3 c2। তো এখানে দেখো, বিন্যাস সমবায়ের যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 11 সেই বিন্যাস সমবায় কিন্তু এনসিআর ফর্মুলা আমরা শিখেছিলাম। সেই এনসিআর ফর্মুলাটা না জানলে এই যে কোশ্চেনটা তুমি কিন্তু সলভ করতে পারবে না। সেই জন্য তোমাদের কিন্তু আগে কতগুলো আমি ফর্মুলা লিখে দিই। আমরা কি জানি, এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। এবার আর এর জায়গায় আমি যদি জিরো পুট করে দিই, তাহলে সেই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। আর এর জায়গায় জাস্ট জিরো, তাহলে এন সি হয়ে যাবে জিরো। তাহলে উপরে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল, নিচে আর এর জায়গায় কত পুট করছিলাম, জিরো ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। আর এন থেকে জিরো বাদ দিলে এন এ থাকবে, তার মানে এইটা হয়ে যাবে এন ফ্যাক্টরিয়াল। উপরে এন ফ্যাক্টরিয়াল, নিচে এন ফ্যাক্টরিয়াল কাটবে। আর জিরো ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান হয়ে গেল ওয়ান। তাহলে এইটাও কিন্তু মনে রাখবে, এন সি জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। আর একটা ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, এই যে এই ফর্মুলাটা, এন প্লাস ওয়ান সিআর মাইনাস এন সিআর ইজ ইকুয়াল টু এন সি আর মাইনাস ওয়ান, এন সি আর মাইনাস ওয়ান। এই ফর্মুলাটাকে কিন্তু আমরা কাজে লাগাবো। উপরে এখানে এন প্লাস ওয়ান, তারপরে দেখো এন এক কম। আর 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 যদি সেম হয় তাহলে বলছে এন, উপরের এই এনটা হবে আর নিচে বলছে আর এর থেকে এক কম। এই ফর্মুলাটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। তো যে ডিটারমিনেন্টের মানটা বের করতে বলছে সেই ডিটারমিনেন্টটা আমরা এখানে ধরে নিচ্ছি ডেল। তাহলে ডেল ইজ ইকুয়াল টু ওয়ান 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 এন সি ওয়ান, এন প্লাস ওয়ান সি ওয়ান, এন প্লাস টু সি ওয়ান, n plus 1 c2, n plus 2 c2, n plus 3 c2। আচ্ছা, তো আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে প্রথম রোয়ে তিনটা ওয়ান আছে, তাহলে আমরা নিয়ম অনুসারে এটাকে জিরো বানাবো, এটাকে জিরো বানাবো। তাহলে জিরো যদি বানাই তাহলে আমাদের কি করতে হবে, অপারেশনটা সি টুটাকে পরিবর্তন করতে হবে, সি টু থেকে সি ওয়ান বাদ। আর এই সি থ্রিটা এটাও জিরো বানাতে হবে, তাহলে সি থ্রি ড্যাশ হয়ে যাবে সি থ্রি মাইনাস সি ওয়ান। তাহলে ডিটারমিনেন্টটা কি দাঁড়াচ্ছে, ডিটারমিনেন্টটা ডেল ইজ ইকুয়াল টু, এই জায়গায় দাঁড়াবে হচ্ছে ওয়ান এন সি ওয়ান, এন প্লাস ওয়ান সি টু, এই জায়গায় হয়ে যাবে হচ্ছে জিরো। এইখানে দেখো এন প্লাস ওয়ান সি ওয়ান মাইনাস এটা হয়ে যাবে এন সি ওয়ান। তারপরে দেখো এন প্লাস টু সি টু মাইনাস এন প্লাস ওয়ান সি টু। এবার এটা থেকে এটা বিয়োগ, প্রথমটার ক্ষেত্রে এটা হয়ে যাবে জিরো, তারপরটা এটা থেকে এটা বিয়োগ এন প্লাস, আচ্ছা এখানে একটা অপারেশনটা না এটা করে সি টু, সি থ্রি থেকে সি টু বাদ দেবে, তাহলে একটু সুবিধা হবে। কেন সুবিধা হবে আসছে, আচ্ছা দেখো এন প্লাস টু এটা হচ্ছে সি ওয়ান, এটা থেকে এটা বিয়োগ করছে কিন্তু, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস এন প্লাস ওয়ান সি ওয়ান। হ্যাঁ, পরেরটা দেখো এটা থেকে এটা বিয়োগ এন প্লাস থ্রি সি টু মাইনাস এন প্লাস টু সি টু, এটা পাচ্ছ। আচ্ছা, এখানে একটু আগে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে বিস্তৃতিকরণ করবে। ওয়ান, নিচে হচ্ছে এন সি ওয়ান, এন প্লাস ওয়ান সি টু, এখানে হচ্ছে জিরো। এইবার ভালো মতো এই জায়গাটা লক্ষ্য করবে, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, এই জায়গাটা দেখো ফর্মুলাটা করে দেবে কোনটা, এই যে এন প্লাস ওয়ান সি আর, এন সি আর, এটা বলছে এন সি থেকে সি আর থেকে কত বার দেবে, ওয়ান বার। তাহলে এন প্লাস ওয়ান, এখানে সি আর বলতে এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে এন প্লাস ওয়ান এন, এটা হচ্ছে এন এক কম আর এটা হচ্ছে সি আর। তাহলে এই জায়গাটায় লেখা যায়, এই জায়গাটায় লেখা যায় সূত্র অনুসারে এন সি ওয়ান থেকে ওয়ান বাদ, মানে এই জায়গা হচ্ছে জিরো। ঠিক আছে, মনে রাখবে এইটার থেকে যখন উপরেরটা পাওয়ার এক, মানে পাওয়ার হচ্ছে এক কম থাকবে, আর এইটা দুইটা যখন একই থাকবে, ওটা নিচেরটা থেকে এক বিয়োগ আর উপরে হচ্ছে এন থাকবে। তাহলে পরেরটা হচ্ছে এখানটায় জিরো, তাহলে এখানেও একই, দেখো এইটা থেকে এটা এক কম আর এটা হচ্ছে সেম, তাহলে এটা লেখা যাবে সূত্র অনুসারে এন প্লাস ওয়ান, এখানে হচ্ছে সি জিরো হয়ে যাবে, এন প্লাস ওয়ান সি হয়ে যাবে জিরো। এইটাও তাই, এটা থেকে এটা এক কম আর এখানে টু আর হচ্ছে সেম আছে, তাহলে এটা লেখা যাবে এন প্লাস ওয়ান সি ওয়ান। হ্যাঁ, এটার থেকে দেখো এটা এক বেশি, তাহলে এটা থেকে এটা এক কম আর এখানে আর হিসেবে টু আছে, তাহলে এটা লেখা যায় এন প্লাস টু সি ওয়ান। ঠিক আছে, এন প্লাস টু সি ওয়ান। দেখো এন সি জিরো কত পেলাম, ওয়ান। আমি যদি এন এর জায়গায় এন প্লাস ওয়ান দিই আর আর এর জায়গায় আমি জিরো বসাই, তখন দেখো তার ভ্যালুটা ওয়ান হবে। এন এর জায়গায় কত দিলাম, এন প্লাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, আর এর জায়গায় আমি জিরো ফ্যাক্টরিয়াল বসালাম, এন এর জায়গায় আমি কত দিলাম, এন প্লাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল মাইনাস জিরো, আর এটা লিখলাম না, এটা কাটলো, এটার ভ্যালু হচ্ছে ওয়ান। যখনই নিচে জিরো হয়ে যাবে না, এন সি জিরো, তার ভ্যালু হয়ে যাবে ওয়ান। তো এখানে দেখতেই পাচ্ছ এইটার ভ্যালু এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে জিরো, তাহলে এই ডিটারমিনেন্টটা দাঁড়াবে হচ্ছে ওয়ান জিরো জিরো। এটা হচ্ছে এন সি ওয়ান, এটা বলা যাবে না কত হবে, কিন্তু এটা হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে ওয়ান। আর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান সি টু, এন প্লাস ওয়ান সি ওয়ান, আর হচ্ছে এন প্লাস টু সি ওয়ান। এবার আমরা বিস্তৃতিকরণ করে দেবো। তাহলে এই যে প্রথম ধরে প্রথম এলিমেন্টের সাপেক্ষে আমরা যখন ডিটারমিনেন্টটা বিস্তৃতিকরণ করবো, তাহলে পরে থাকবে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এখানে থাকবে হচ্ছে এন প্লাস টু সি ওয়ান মাইনাস হচ্ছে এন প্লাস ওয়ান সি ওয়ান। তাহলে এখানে হচ্ছে ওই ফর্মুলাটা ইউজ করবো, কোন ফর্মুলা, এন প্লাস ওয়ান সি আর মাইনাস এন সি আর, এটা লেখা যাবে এন সি আর মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা এখানে ইউজ করবো। তাহলে এন প্লাস ওয়ান হিসেবে আছে এন প্লাস টু, আর এন হিসেবে আছে কিন্তু এখানে এন প্লাস ওয়ান। তাহলে উপরটা লেখা যাবে এন প্লাস ওয়ান, নিচে আর থেকে এক কম মানে ওয়ান থেকে ওয়ান কম মানে হয়ে যাবে জিরো, আর নিচে যদি জিরো হয়ে যায়, এই যে একটু আগে বললাম এন সি জিরো, এন প্লাস ওয়ান জিরো, এন প্লাস টু জিরো, যা কিছু হোক না কেন নিচে জিরো হলে ওর মান হয়ে যাবে ওয়ান। তাহলে এই যে ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে গেল কত, ওয়ান। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার অপশন। এবার দেখো কোশ্চেন নাম্বার দুই।
বলছে এই যে ডিটারমিনেন্টটা এখানে কিন্তু কম্বিনেশন বা বিন্যাস সমবায় যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সূত্রটা কিন্তু এখানে ইউজ করতে হবে। এই ডিটারমিনেন্টের ভ্যালু বলছে 0, তাহলে m এর মানটা কতর জন্য 0 সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো যে ডিটারমিনেন্ট আছে ভালো করে লক্ষ্য করো, এবং এখানেও কিন্তু আরেকটা তোমার ফর্মুলা জানতে হবে। কোন ফর্মুলাটা জানতে হবে সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছি। তো আগেরটা যেমন আমি কি বললাম যে n+1 cr মাইনাস ncr ইজ ইকুয়াল টু লেখা যায় ncr-1, হ্যাঁ? r এর থেকে 1 কম। এইটা একটা আগের ফর্মুলা কিন্তু ইউজ হচ্ছে। আগের অঙ্কটার ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু ইউজ হচ্ছে। এখানে বলছে ncr দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, হ্যাঁ? ncr প্লাস ncr-1 ইজ ইকুয়াল টু n+1 cr। তার মানে কি বলতো, এইটাকে ওইদিকে নিয়ে গেছে, এইটাকে ওইদিকে নিয়ে গেলেই দেখো ncr প্লাস ncr-1 এইটা পড়ে থাকবে, তাই না? এইটা পড়ে থাকবে, এই ফর্মুলাটা থেকেই কিন্তু আসছে। জাস্ট এইটাকে ওইদিকে নিয়ে গেছে, তাহলে ওইদিকে নিয়ে গেলে ncr প্লাস এই যে ncr-1 এইটাই শুধু পড়ে থাকে n+1 cr। ঠিক আছে, ডিটারমিনেন্টটা আগে লিখে নিই। যে ডিটারমিনেন্টটা এখানে দেওয়া আছে 10c4 11c6 12c8, তারপর হচ্ছে 10c5 11c7 12c9 12c9 11cm 12cm+2 13cm+4। এইটা বলছে ডিটারমিনেন্টটা 0। তো এখানে কি করবো, সি টু ড্যাশটাকে ভালো করে বলবো, সি টু ড্যাশটাকে পরিবর্তন করবো, মানে কলাম টুটাকে পরিবর্তন করবো। সি টুর সাথে সি ওয়ান যোগ করি, সি টুর সাথে সি ওয়ান যোগ করি, তাহলে এখানে ডিটারমিনেন্টে কি দাঁড়াবে 10c4 11c6 12c8। এইখানে দাঁড়াবে হচ্ছে 10c5 প্লাস 10c4, তারপরে 11c7 প্লাস 11c6, তারপরে এখানে দাঁড়াচ্ছে 12c9 প্লাস 12c8। এগুলো নো চেঞ্জ, 11cm 12cm+2 13cm+4, এগুলো নো চেঞ্জ, ইজ ইকুয়াল টু 0। এবার এখানে ফর্মুলাটার দিকে আসো, কি বলছে ncr প্লাস n cr-1, এই r এর থেকে আর এক যদি কম থাকে নিচে দেখো, হ্যাঁ? এইটার থেকে এটা এক কম, আর উপরে কিন্তু সেম, এখানে এন যা এখানেও এন তা, আর এখানে যত থাকবে যদি এক কম থাকে তাহলে লেখা যায় এখানে সমান সমান n+1, নিচে হচ্ছে আর হবে, এখানকার রাখতে হবে, তাহলে এখানেও তাই। উপরে হিসেবে এখানে এন কিন্তু সেম, দেখো উপরে এন সেম, এইটার থেকে এটা কিন্তু কম, এইটার থেকে এটা কিন্তু এক কম, হ্যাঁ? তাহলে এই জায়গাটায় যদি ওই ফর্মুলাটা, কোন ফর্মুলাটা, এই যে ncr প্লাস ncr-1 ইউজ করি, তাহলে এখানে n+1 n এর সাথে যা এক যোগ হবে, আর আর হবে এই যে এটা। ঠিক আছে, এখানে যদি ফর্মুলাটা ইউজ করি ভালো করে লক্ষ্য করো, 10c4 11c6 12c8, এটা যা আছে লিখলাম, এদিকে নো চেঞ্জ, তাহলে এই জায়গায় হয়ে যাবে উপরে 11, হ্যাঁ? কারণ এই যে এন যদি সেম হয় তাহলে ফর্মুলা বলছে জাস্ট এক যোগ হবে, তাহলে 10 আর 1 যোগ করলে হচ্ছে 11। নিচে হচ্ছে সি আর, আর কোনটা, এখানে আর হিসেবে কিন্তু 5, তাহলে 10 11c5 হবে। তারপরটা দেখো 12 12c7 হবে, কারণ এখানে 11 আছে, 11 সাথে এক যোগ, আর এখানে 8 হবে এটা। তারপর 12 আছে, 12 সাথে এক যোগ মানে 13c9, আর বলতে এখানে 9, এটা হবে। তাহলে 11cm 12cm+2, আর এখানে হচ্ছে 13cm+4 ইজ ইকুয়াল টু বলছে 0। এখানে দেখো এই ডিটারমিনেন্টটার ভ্যালুটা বলছে 0, এটা কিন্তু প্রদত্ত, হ্যাঁ? এটা কিন্তু প্রদত্ত আছে যে এই ডিটারমিনেন্টটার ভ্যালুটা কিন্তু 0। তো যদি 0 হয় তাহলে বলছে এম এর মানটা কত, এম এর মানটা কত। এই দুইটা কলামের দিকে লক্ষ্য করো, এই দুটো কলামের দিকে লক্ষ্য করো, এই দুটো কলাম না এন হিসেবে কিন্তু দেখো উপরে এখানে এখানে হচ্ছে 11 আছে, এখানেও কিন্তু 11 আছে, এখানে 12, এখানেও 12, এখানেও 12, এখানে সরি এখানে 13, এখানে কিন্তু 13। এবার কোনো একটা ডিটারমিনেন্টের মানটা শূন্য, সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো একটা রো, কোনো দুইটা রো বা কোনো দুইটা কলাম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে সেই ডিটারমিনেন্টের মানটা কিন্তু শূন্য। তাহলে এই যে কলাম সি টু আর কলাম সি থ্রি, হ্যাঁ, কলাম সি থ্রি আর কলাম সি টু যদি আইডেন্টিক্যাল হয় তাহলে এই ডিটারমিনেন্টের মানটা সেম হবে। তার মানে এই যে 11c5 এটাও কত হওয়া উচিত বলতো, 11c5 হওয়া উচিত, 11c5, এটা যদি 11c5 হয় এটা 11c5, এটা 12c7 হলে এটাও 12c7, এটা 13c9 হলে এটাও 13c9, তাহলে কিন্তু এই দুটো কলাম কিন্তু সেম হবে। আর কোনো ডিটারমিনেন্টের কলাম যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু সেই ডিটারমিনেন্টের মানটা কিন্তু শূন্য। তাহলে আমরা এখানে কি করব, সি টু ও সি থ্রি, হ্যাঁ, আমরা অভিন্ন, অভিন্ন মানে একই যদি হয়, অভিন্ন হলে নির্ণায়কের মান কি হয়ে যায়, নির্ণায়কের নির্ণায়কের মানটা শূন্য হয়ে যায়। সেক্ষেত্রে তুমি, হ্যাঁ, তুমি 11c5 এই জায়গাটা হওয়া উচিত 11c5, তো 5 না বলে এখানে বলছে এম, তাহলে দেখতেই পাচ্ছ উভয় দিকে যদি তুলনা করো তাহলে এম এর জায়গাটা কত হওয়া উচিত, এম এর জায়গাটা কিন্তু 5। তুমি এই দুইটা না নিয়ে যদি এই দুইটা নাও, কোন দুইটা বলো, এই দুইটা নাও, তাহলে 12c7 ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত, 12cm+2। তাহলে এখানেও দেখো 7 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, m+2, এখানেও কিন্তু এম এর মান পাবে হচ্ছে 5। তারপরে যদি মনে করো যে না, এই যে 13c9টার সাথে চেক করি, 13cm+4, এখানেও কিন্তু দেখো 9 ইজ ইকুয়াল টু m+4, তো এই জায়গাও কিন্তু ক্যালকুলেশন করে এম এর ভ্যালু তুমি 5 পাবা। তাহলে এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে এম এর ভ্যালু কিন্তু 5। তো আমরা এটা কিন্তু একটু কায়দা করে করলাম, সি টু আর হচ্ছে সি থ্রি এই দুইটা কলামকে সেম রেখে আমরা এই ডিটারমিনেন্টের মানটা শূন্য প্রমাণ করে এম এর মানটা কিন্তু বের করবো। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা দেখো, যদি y ইজ ইকুয়াল টু sin px এবং yn বলছে y এর n তম অন্তর্কলজ হয়,
তাহলে এই যে ডিটারমিনেন্টের ভেতর y1 y2 y3 y4 y5 y6 y7 y8 এই যে ডিটারমিনেন্টে এগুলোর মান বসায় তার মানটা কত হবে, ঠিক আছে? y1 মানে বোঝাবে y কে একবার ডেরিভেটিভ, y2 মানে বোঝাবে y কে দুইবার ডেরিভেটিভ, y3 মানে y কে তিনবার ডেরিভেটিভ। তো তোমার প্রথমে এই যে ভ্যালুগুলো কিন্তু জানতে হবে। তাহলে এখানে প্রদত্ত সলিউশনটার ক্ষেত্রে তুমি কি করবে, প্রথমে y যেটা আছে সেটা লিখে নিবে, সাইন কত আছে px, তো y1 থেকে y8 পর্যন্ত কিন্তু তোমার মান জানতে হবে। তাহলে y1 যদি আমি এখানে লিখি সাইন px, তাহলে সাইন x এর ডেরিভেটিভ কি হয় cos x, তাহলে এখানে p বের হবে, তাহলে p cos px হবে, তাহলে এটা গেল y1। y2 কত, y2 হচ্ছে দেখো p বের হবে, তাহলে মাইনাস p স্কোয়ার সাইন px, এটা হচ্ছে y2। y3 কত, y3 হচ্ছে সাইন px কে আবার ডেরিভেটিভ করতে হয়, p বের হবে, তাহলে মাইনাস p কিউব cos px, এটা হচ্ছে y3। y4 হচ্ছে আবার একটা p বের হবে, আর cos px এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন px, তাহলে সেক্ষেত্রে এখানে হয়ে যাবে প্লাস p টু দি পাওয়ার 4 সাইন px, ঠিক আছে, সাইন px। y টু দি পাওয়ার 5 মানে আবার একে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে কি হবে, p টু দি পাওয়ার 5 cos px হবে, cos px, sin cos এইভাবে চলবে, ঠিক আছে। y টু দি পাওয়ার 6 কত হবে, p বের হবে কিন্তু sin হয়েছে, তাহলে মাইনাস p টু দি পাওয়ার 6 sin px হবে, এটা হচ্ছে y টু দি পাওয়ার y6 y7, তাহলে p বের হবে মাইনাস p টু দি পাওয়ার 7 cos px, y8 p বের হবে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে p টু দি পাওয়ার 8 sin px, এটা হচ্ছে y1 থেকে y8 পর্যন্ত ভ্যালু। তাহলে এখানে যে ডিটারমিনেন্ট আমি যদি ডেল হিসেবে ধরি, তাহলে y মানে এখানে লিখে দেবো sin px, এখানে কিন্তু মানগুলো এখন পুট করে দিতে হবে। y1 মানে বুঝতেই পারছো p cos, হ্যাঁ, p cos px, y2 মানে হচ্ছে p স্কয়ার sin px, এই যে মানগুলো কিন্তু পুট করে দিচ্ছি। তারপর হচ্ছে y3 মানে এখানে বুঝতে পারছো p3 cos px, তারপর y4 এটা হচ্ছে y4 y p টু দি পাওয়ার 4 sin px, y টু দি পাওয়ার এটা হচ্ছে 5, হ্যাঁ, এটা হচ্ছে 5 p টু দি পাওয়ার 5 cos px, তারপর হচ্ছে এটা p টু দি y6, তাহলে y6 হচ্ছে মাইনাস p টু দি পাওয়ার 6 sin px, এটা হচ্ছে y7 মাইনাস p টু দি পাওয়ার 7 cos px, আর এটা হচ্ছে y8 p টু দি পাওয়ার 8 sin px, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে থার্ড যে রোটা আছে, তৃতীয় যে সারিটা আছে, এখান থেকে কমন যায় মাইনাস পি টু দি পাওয়ার 6, মাইনাস পি টু দি পাওয়ার 6। তাহলে এখানে ডিটারমিনেন্টে কি থাকবে দেখো তো, সাইন px এখানে যা আছে লিখলাম, পি cos px যা আছে লিখলাম, মাইনাস পি স্কোয়ার সাইন px যা আছে লিখলাম, এই জায়গায় নো চেঞ্জ, পি কিউব cos px, পি টু দি পাওয়ার 4 সাইন px, পি টু দি পাওয়ার 5 cos px, আর এখানে পি টু দি পাওয়ার 6 কমন নেওয়ার ফলে এই জায়গাটায় দাঁড়াবে সাইন px, পরেরটা হচ্ছে পি থাকবে শুধু, কারণ পি টু দি পাওয়ার 6 মাইনাস কমন নিয়ে নিচ্ছে, তাহলে এখানে পি cos px এটা থাকবে এখানে, মাইনাস কিন্তু পি টু দি পাওয়ার 6 কমন নেওয়ার ফলে এখানে কিন্তু মাইনাস পি স্কোয়ার সাইন px পড়ে থাকবে, ঠিক আছে, সাইন px তুমি গুণ করো, পি টু দি মাইনাস পি টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করো, আগের লাইনটা কিন্তু পাবা। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে কলাম, সরি রোটা আর এই রোটা কিন্তু সেম, এখানে দেখতে পাচ্ছ r1 আর r3 সেম, তাহলে এই যে কোনো একটা ডিটারমিনেন্টে যদি কোনো দুইটা সারি বা কোনো দুইটা কলাম সেম হয়ে যায়, তাহলে ওই ডিটারমিনেন্টটা আর ভাঙানোর প্রয়োজনই নেই, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে 0, তাহলে 0 সাথে মাইনাস পি টু দি পাওয়ার 6 গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু 0। তাহলে কোন অপশনটা হবে, এখানেও কিন্তু সি নাম্বার অপশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে এই যে ডিটারমিনেন্টের মানটা কত, তাহলে প্রদত্ত ডিটারমিনেন্টটা আমরা একটু ধরে নিই, তাহলে ডেল ইজ ইকুয়াল টু এই যে ডিটারমিনেন্টটা ধরে নিচ্ছি, বি স্কোয়ার সি স্কোয়ার বিসি, বি প্লাস সি, সি স্কোয়ার স্কোয়ার সি এ, সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এ বি, এ প্লাস বি। দেখো এই যে প্রথম যে সারিটা, এখান থেকে আমি বিসি কমন নিচ্ছি, প্রথম যে সারি এখান থেকে বিসি কমন নিচ্ছি, বিসি যদি কমন নিই ভালো করে লক্ষ্য করবে, এইখানটায় থাকবে হচ্ছে বিসি, তারপরটায় থাকবে 1 কমন নিয়েছে, আর এখানে বি প্লাস সি এর এখানে এইরকম করে যদি আমি লিখি বিসি, আর নিচে একটা কিন্তু বিসি লিখতে পারি, হ্যাঁ, নিচে একটা বিসি লিখতে পারি, তো বিসি কমন নিয়ে বের করে নেওয়ার পরে এইখানটায় থাকবে হচ্ছে বি প্লাস সি বাই বিসি। এটা বুঝতে পারলি, বিসি দিয়ে তুমি প্রত্যেকটা লাইন এইখানে প্রত্যেকটা এলিমেন্ট গুণ করো, প্রথমটা পাবে বি স্কোয়ার সি স্কোয়ার, পরেরটা পাবে দেখো 1 এর সাথে বিসি গুণ করলে বিসি, আর বিসির সাথে এইটা গুণ করলে এইটাই পড়ে থাকবে বি প্লাস সি। একই রকম করে পরের লাইনটা যদি আমি সি এ কমন নিই, তাহলে এখানে থাকবে সি এ, পরেরটা হবে 1, পরেরটা সি প্লাস এ বাই হচ্ছে সি এ, এটা পড়ে থাকবে। আচ্ছা, পরেরটার থেকে যদি এবি কমন নিই, তাহলে এখানটা পড়ে থাকবে এবি, পরেরটা হচ্ছে 1 এ প্লাস বি বাই এবি। দেখো বুঝতে পারলেন? আচ্ছা, এইখানে তাহলে বাইরে থাকছে দেখো এ হচ্ছে 2টা, বি হচ্ছে 2টা, সি হচ্ছে 2টা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা নিচে লিখি একটু, তাহলে 3টা গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিন্তু থাকবে। এবার কি করবো, এই যে প্রথম যে কলামটা আছে, প্রথম যে কলামটাকে পরিবর্তন করছি, কিভাবে পরিবর্তন করছি, প্রত্যেকটা কলামের এলিমেন্টটাকে আমি এবিসি দিয়ে ভাগ করে দিচ্ছি। কি করলাম, এবিসি দিয়ে ভাগ করে দিচ্ছি প্রথম কলামের এলিমেন্ট গুলো, তাহলে প্রথম কলামের এলিমেন্ট গুলো এখানে ভাগ করে দিচ্ছি, তাহলে বাইরে কিন্তু গুণ আকারে রাখতে হবে এবিসি কে, কারণ অনন্য হিসেবে গুণ থাকবে। যদি আমি এইখানে সি ওয়ান ড্যাশকে এ দিয়ে গুণ করতাম, এ দিয়ে ধরে নাও গুণ করতাম, তাহলে 1 বাই এটা বাইরে রাখতে হবে, আর যদি সি ওয়ান ড্যাশটাকে 1 বাই এ দিয়ে সি ওয়ান লিখি, তাহলে কিন্তু এটাকে বাইরে রাখতে হবে। এই কনসেপ্টটা এখানে কিন্তু ইউজ করলাম, এবিসি দিয়ে যখন ভাগ করে দিলাম বাইরে কিন্তু এবিসি রাখতে হবে। তাহলে প্রত্যেকটা টার্ম বা পদকে, হ্যাঁ পদকে আমরা এবিসি দিয়ে ভাগ করলাম, এবিসি এটা হচ্ছে সি এ বাই এবিসি, এটা হচ্ছে এবি বাই এবিসি, এবি বাই এবিসি, এগুলোর কোনো পরিবর্তন নেই, এটা হচ্ছে 1, এটা 1, এটা হচ্ছে 1, আর এখানে একটু ক্যালকুলেশন করি, সেপারেট যদি করে দিই বি বাই বিসি, তাহলে থাকবে হচ্ছে 1 বাই সি, তারপর হচ্ছে 1 বাই বি, পরেরটা দেখো সি বাই সি, তাহলে 1 বাই এ, পরেরটা হচ্ছে 1 বাই সি, পরেরটা দেখো 1 বাই বি প্লাস 1 বাই বি, এটা পরে থাকবে। এবার এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গায় হয়ে যাবে এ, তাহলে 3টে পাচ্ছি, এ কিউব বি কিউব সি কিউব,
এখানে বিসি বিসি যদি কাটে তাহলে 1/a থাকবে, এই জায়গায় হচ্ছে 1/b থাকবে, সি এ সি এ কাটবে, আর এই জায়গায় হচ্ছে 1/c থাকবে, এ বি এ বি কাটবে, এই জায়গায় 1 1 1 1/c 1/b 1/a 1/c 1/b 1/e এটা থাকবে। আচ্ছা, এবার আমরা এখানে একটা পরিবর্তন করব, c1 ড্যাশ বললাম হচ্ছে c1 আর c3 যোগ করবে, c1 আর c3 যোগ করবে, তাহলে এই জায়গায় থাকলো হচ্ছে a কিউব b কিউব c কিউব, তাহলে c1 এর সাথে c3 যোগ, তাহলে যোগ করলে 1/a 1/b আর 1/c থাকবে, 1/a প্লাস 1/b প্লাস 1/c। দেখো এইটার সাথে এটা যোগ করলে এখানেও কিন্তু 1/a প্লাস 1/b প্লাস 1/c থাকবে, পরেরটাও কিন্তু 1/a 1/b 1/c থাকবে, তাহলে এই জায়গায় হলো 1 1 1, এই জায়গায় হবে 1/c প্লাস 1/b 1/a প্লাস 1/c 1/b প্লাস 1/a এটা থাকবে। এই যে এই কলামের প্রত্যেকটা এলিমেন্ট সেম, তো কমন নিয়ে বের করে দিতে পারি a কিউব b কিউব c কিউব, কিন্তু এখানে থাকবে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এই জায়গায় থাকবে 1 1 1 1 1 1, এই জায়গায় থাকবে 1/c প্লাস 1/b 1/a প্লাস 1/c 1/b প্লাস 1/a। এই যে ডিটারমিনেন্টটা বিস্তৃতিকরণ করবোই না, কারণ এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0, কারণ হিসেবে দেখতে পাচ্ছ c1 আর c2, c1 আর c2 এর এলিমেন্ট সেম, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে 0, তাহলে 0 হয়ে যাবে অ্যান্সার। এরপর নেক্সট হচ্ছে 35 নম্বর কোশ্চেনটা, এটা 5 নম্বর কোশ্চেন হিসেবে তোমরা টুকে রাখবে। যদি এবিসি ত্রিভুজের 1ab 1ca 1bc ইজ ইকুয়াল টু 0, তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু আছে এবিসি দ্বারা উৎপন্ন ডিটারমিনেন্টের ভ্যালুটা এখানে বলা আছে 0, তবে এই যে শীর্ষবিন্দু তিনটা আছে সেই শীর্ষবিন্দু তিনটাই তো কোণ, তাহলে sin স্কয়ার a sin স্কয়ার b আর sin স্কয়ার c, এই যে তিনটা কোণের সাইনের ভ্যালু স্কয়ারের মানটার সমষ্টি সেটা কত হবে সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো সলিউশনটা কি বলছে, ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ, আমি যে কোনো একটা ত্রিভুজ এখানে অঙ্কন করলাম, এই ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা দিলাম এ, এটা দিলাম বি, এটা হচ্ছে সি, তাহলে এই বাহুটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, তাহলে এই শীর্ষবিন্দুটা এই ত্রিভুজের কোণ বি আর এটা হচ্ছে সি, এ কোণ বি কোণ আর সি কোণ হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি, তাহলে এখানে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলো দিয়েই দেওয়া আছে, এটা হচ্ছে 1 এ বি 1 সি এ 1 বি সি ইজ ইকুয়াল টু 0। তো এই দিকটা আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তো ক্যালকুলেশনটা করার আগে আমরা একটা অপারেশন করবো, এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো, তাহলে এটাকে 0 বানাচ্ছে হচ্ছে দেখো r2 ড্যাশ, r2 থেকে r1 বাদ, আর r3 ড্যাশ পরিবর্তন করছে r3 থেকে r1 বাদ, তাহলে এই জায়গায় ডিটারমিনেন্টটা কি দাঁড়াচ্ছে 1 a b, এই জায়গায় দাঁড়াচ্ছে হচ্ছে 0, c থেকে a বাদ, a থেকে b বাদ, আচ্ছা এইটার থেকে এটা 0, এটার থেকে এটা হচ্ছে b মাইনাস a, এটার থেকে এটা হচ্ছে c মাইনাস b ইজ ইকুয়াল টু 0। এবার প্রথম সারির সাপেক্ষে আমরা ডিটারমিনেন্টটা বিস্তৃতিকরণ করবো, তাহলে এখানে বিস্তৃতিকরণ এটার সাথে এটা গুণ, তাহলে c মাইনাস a এর সাথে c মাইনাস b গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ b মাইনাস a এর সাথে a মাইনাস b গুণ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে গুণ করি, সি সি গুণ করলে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এবি এটা থাকবে। আচ্ছা, এই জায়গায় এই মাইনাসটা দিয়ে যদি এইখানটায় গুণ করি এই জায়গাটা, তাহলে এটা তার হচ্ছে এ মাইনাস বি, আর এখানে একটা এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে কিন্তু পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় থাকছে হচ্ছে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এবি, এটা এখন ভাঙাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কি কি পাচ্ছে ওটা কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা পাচ্ছে। আর এই জায়গায় দেখো এই প্লাস এবি আছে মাইনাস এবি, হ্যাঁ মাইনাস টু এবি, তাহলে মাইনাস এবি থাকবে, সেই এবিটাকে আমি এইদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস এবি হবে, মাইনাস বিসিটা এইদিকে গেলে বি প্লাস বিসি মাইনাস এসি বা সি এটা এইদিকে গেলে প্লাস সি এ হয়ে যাবে, ঠিক আছে। এইবার কি করছে উভয় দিকে না দুই গুণ করছে, তাহলে দুই গুণ করলে এদিকে হয়ে যাবে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই জায়গায় হয়ে যাবে টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি এ, হ্যাঁ টু সি এ। এইবার ভালো মতো টার্মটা বুঝবে, এই যে এখানে বস করে দিচ্ছি, এখান থেকে আমরা পরের লাইনটা কিভাবে লিখছি ভালো করে বুঝবো। আমি এখানে করলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এই টার্মটা যখন ভাঙাবে না উপরের লাইনটা আসবে, কেন আসবে বলছি দেখো, এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে একটা স্কোয়ার পাবো আর এইখানে একটা স্কোয়ার পাবো, দুইটা স্কোয়ার হয়ে যাবে, আর এইখানে একটা বি স্কোয়ার পাবো, এইখানে একটা বি স্কোয়ার পাবো, দুইটা বি স্কোয়ার পাবো, এখানে একটা সি স্কোয়ার পাবো, এইখানে একটা সি স্কোয়ার পাবো, তাহলে কয়টা সি স্কোয়ার হয়ে যাবে, দুইটা সি স্কোয়ার। আর এইখানে পাবো হচ্ছে মাইনাস টু এবি, সেটা এইদিকে গেলে হয়ে যাবে প্লাস টু এবি, এইখানে পাবো হচ্ছে মাইনাস টু বিসি, এইদিকে চলে গেলে হয়ে যাবে প্লাস টু বিসি, এইখানে পাবো হচ্ছে মাইনাস টু এসি, সেটা কিন্তু এইদিকে গেলে প্লাস টু এসি হয়ে যাবে, বুঝতেই পারছো। এটা ভাঙাবে, সূত্র ভাঙাবে, আগের লাইনটা কিন্তু পেয়ে যাবে। এবার তোমাকে ধরে নাও বললো সমাধান করো, আর তুমি পেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স চলরাশিটার বর্গ আর হচ্ছে ওয়াই চলরাশির বর্গের সমষ্টিটা বলছে 0, বলছে এক্স আর ওয়াই মানটা কত হবে। তাহলে মনে রাখবে যখন বর্গ হয়ে যাবে, হ্যাঁ বর্গ হয়ে যাবে, তখন একমাত্র এক্স আর ওয়াই ভ্যালুটা কিন্তু 0 হতে হবে, তবেই কিন্তু এই যে বাম পক্ষে বসালে ডান পক্ষ 0 পাবো, তাছাড়া কোনো কিন্তু মান তুমি পাবা না যাদের স্কোয়ারের ভ্যালু বা বর্গের ভ্যালু সমষ্টি শূন্য হচ্ছে, তার মানে পার্টিকুলার এক্স কে আর ওয়াই কে 0 হতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে a মাইনাস বি এটা হোল স্কোয়ার হিসেবে আছে, এটা হোল স্কোয়ার হিসেবে আছে, এটা হোল স্কোয়ার আছে, তাহলে এইটা তখনই সম্ভব, ইহা সম্ভব কখন, যখন এই যে a মাইনাস বি এর নিজে স্কোয়ারের ভ্যালুটা 0, অথবা এবং দেই, হ্যাঁ এবং অথবা না, এবার সবগুলো এবং কিন্তু, এবং বি মাইনাস সি তার স্কোয়ারের ভ্যালুটা 0, এবং সি মাইনাস এ তার স্কোয়ারের ভ্যালুটা 0, তিনটার বর্গের সমষ্টি শূন্য আছে, তাহলে পার্টিকুলার প্রত্যেকের ভ্যালুটা কিন্তু শূন্য হবে, তাহলে স্কোয়ার যদি তুলে দিই তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0 এইখানে পাচ্ছি, এবং b মাইনাস সি ইকুয়াল টু 0 এইখানে পাচ্ছি, c মাইনাস a ইকুয়াল টু 0, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি a b এর সাথে সমান, b আবার c এর সাথে সমান, c আবার a এর সাথে সমান, এইটা কিন্তু এবং, হ্যাঁ
তাহলে এই যে তিনটা কন্ডিশন থেকে বলা যায় এ এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা আর সি এর ভ্যালুটা সমান। এবিসি কি ছিল? এবিসি ছিল একটা ত্রিভুজের বাহু। তাহলে কোন ত্রিভুজের তিনটা বাহু সমান মানে এই যে এখানে ত্রিভুজটা যেটা আছে সেটা কিন্তু সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজ এটা উৎপন্ন করলো এবং সমবাহু ত্রিভুজের যদি তিনটা বাহু সমান হয় তাহলে তিনটা কোণের মানও কিন্তু সমান হবে। তার মানে এখানে এই কোণটা দাঁড়াবে হচ্ছে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? কারণ তিনটা কোণের সমষ্টি কিন্তু সমান এবং সমান হতে হলে এটাকে 60 ডিগ্রি হতে হবে, এটাকে 60, এটা 60 এবং তিনটা কোণের সমষ্টি 180 হতে হবে। তাহলে এ কোণ, বি কোণ আর সি কোণ কিন্তু প্রত্যেকে সমান এবং প্রত্যেকে কত? সেটা কিন্তু 60 ডিগ্রি। তাহলে এই কোণটা পাচ্ছি 60 ডিগ্রি। তার মানে এখানে কি পাচ্ছি? এখানে যে ত্রিভুজটা আমরা এখানে ধরে নিলাম বা দেখলাম সেই ত্রিভুজটা কিন্তু এখানে সমবাহু। তাহলে এই ত্রিভুজ এবিসি সমবাহু। সমবাহু হওয়ার ক্ষেত্রে কোণ এ, কোণ বি আর কোণ সি এই তিনটার ভ্যালু সমান এবং 60 ডিগ্রি। কারণ আমাদের তিনটা কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। এবার তোমাকে যে ভ্যালুটা বের করতে বলছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি এগুলো কিন্তু এখন পুট করে দেয়। সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এটা হচ্ছে এ, সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। সাইন স্কোয়ার এ বলতে 60 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তারপরটাও সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তারপরটাও কিন্তু সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে কয়টা সাইন স্কোয়ার 60 ডিগ্রি আছে? তিনটা। তাহলে 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি। 3 ইন্টু সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, তার হয়ে যাবে স্কোয়ার। তাহলে 3 ইন্টু এটা হয়ে যাবে 3/4, তার মানে হয়ে যাবে 9/4। ঠিক আছে, 9/4 কিন্তু আছে। তাহলে এই কোশ্চেন গুলো ভালো মতো করবে। তাহলে এই পার্টটা শেষ। পার্ট টু বি নেক্সট দিন, তাহলে আমরা পার্ট টু সি নির্ণয়কে শুরু নেব।